Swayam Prabha. Digital India. Educated India. নমস্কার, আমার নাম ডক্টর রুচিতা চক্রবর্তী। আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমরা আজকে এই কোর্সটা শুরু করতে চলেছি। এই কোর্সটা হচ্ছে লেবার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ল, অর্থাৎ শ্রম আইনের ওপরে এই পুরো কোর্সটা হবে। এখন আমরা শুরু করব আমাদের প্রথম লেকচার, যেটা হচ্ছে লেকচার 1। প্রথমেই শুরু করার আগে বলে দিই যে আমরা কি কি এই সেকশনে কভার করব। সেটা হচ্ছে শ্রম আইন ও নীতির একটি সংক্ষিপ্ত বিবরণ, শ্রম আইনের উদ্দেশ্য এবং প্রকৃতি, ভারতে শ্রম আইনের ঐতিহাসিক বিবর্তন, জাতীয় শ্রম কমিশনের রিপোর্ট পরিচালনা। এবার আমরা শুরু করব প্রথম টপিক, যেটা হচ্ছে শ্রম আইন ও নীতির সংক্ষিপ্ত বিবরণ। শ্রম আইন এবং নীতি বলতে আমরা বুঝি যে কোনো দেশের শ্রমিকদের সুরক্ষা, সুবিধা ও অধিকার নিয়ে নির্ধারিত কিছু নীতিমালা। এই আইন ও নীতির মাধ্যমে শ্রমিকদের কাজের শর্ত, মেধা, বেতন দেওয়া, অবস্থান ও প্রয়োজনীয় সুরক্ষা, মূল্যায়ন, আইনি অধিকার ইত্যাদি নিয়ে নিয়ন্ত্রণ ও নির্দেশনা প্রদান করা। শ্রম আইন ও নীতি একটি দেশের শ্রমিকদের অধিকার ও দায়িত্বের প্রাথমিক নির্দেশনা বা উপদেশ দেয়। শ্রম আইন এবং নীতির উদ্দেশ্য হলো মূলত শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ আমরা সকলেই জানি এমন অনেক ফ্যাক্টরি থাকতে পারে আর এরকম অনেক কারখানা থাকতে পারে যেখানে হয়তো হ্যাজার্ডাস অ্যাক্টিভিটি চলে। সেইখানে একজন এমপ্লয়ারকে কিভাবে তার শ্রমিককে প্রোটেক্ট করতে হবে বা সুরক্ষা দিতে হবে, কি এমন স্টেপস আছে যেগুলো নিতে হবে, যেটা আইনত মেনে চলতে হবে, সেগুলো আমরা দেখব এই আইনের দ্বারা। সুরক্ষা ও কোনো কাজের মান উন্নত করা এবং সেই সম্পর্কিত শর্তগুলি ব্যাখ্যা করা এবং আরো নির্দিষ্টভাবে শ্রমিক বর্গের সুরক্ষা বর্ণনা করা। অতএব শ্রম আইন, অথবা যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি লেবার লস, এটি হলো প্রধানত একটি সামাজিক কল্যাণ আইন, যাকে আমরা বলি সোশ্যাল ওয়েলফেয়ার লেজিসলেশনস। এছাড়াও এই আইনগুলি শ্রমিকদের মানবাধিকার সুনিশ্চিত করে, যেমন সমান বেতন, নির্দিষ্ট কাজের সময়, বিশ্রামের সুযোগ, শ্রমিক সংগঠনের স্বাধীনতা ও কর্মসংস্থানে মেধার সমান অধিকার ইত্যাদি। বিভিন্ন দেশের শ্রম আইন এবং নীতিগুলির মধ্যে পার্থক্য লক্ষ্য করা যেতে পারে, কারণ প্রতিটি দেশেরই ঐতিহাসিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে এই শ্রম আইনগুলি প্রণীত হয়। শ্রম আইনের ভিত্তি তৈরি হয়ে থাকে কিছু প্রধান বিষয়ের উপরে নির্ভর করে। সেই বিষয়গুলি কি, সেগুলো আমরা এখন দেখব। প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বেতন ও সুযোগ। শ্রম আইন ন্যূনতম বেতনের পরিমাণ নির্ধারণ করে এবং অন্যান্য সুযোগ প্রদান করে যাতে শ্রমিকদের মৌলিক মানবাধিকার ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা যায়। কাজের শর্ত, যেটাকে আমরা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বলি। শ্রম আইন শ্রমিকদের কাজের শর্ত নির্ধারণ করে যাতে তারা ন্যায্য ও উপযুক্ত পরিবেশে কাজ করতে পারেন। মূল্যায়ন এবং নিয়ম নিষেধাজ্ঞা, শ্রম আইন কোম্পানির কর্মীদের পরিস্থিতি নির্ধারণ করে, কার্যকারিতা মূল্যায়ন করে এবং আইনের মাধ্যমে যে কোনো নিয়ম অবমান্যতার প্রতিরোধ করে। আইনি অধিকার, শ্রম আইনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্রমিকদের আইনি অধিকার নিশ্চিত করা, যেটাকে আমরা বলি লিগ্যাল রাইটস অফ লেবার। আমরা যখন লয়ের পার্সপেক্টিভে লেবার ল বা ইন্ডাস্ট্রিয়াল লকে আমরা যখন আলোচনা করছি, আমাদের জন্য এটা বুঝে রাখা খুব দরকার যে একটা শ্রমিকের লিগ্যাল রাইটস কি হতে পারে। আমরা সকলেই কোথাও না কোথাও কাজ করি, এমপ্লয়মেন্ট এবং লেবার লজ রিলেটেড যেই কর্মী কাজ করছে তার কি অধিকার থাকতে পারে বা কি অধিকার থাকতে পারে না, সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। তার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো কি, যেমন নিরাপত্তা প্রদান, আগেও আমরা এটা ডিসকাস করলাম। প্রতিনিধিত্ব মানে লিডারশিপ,
যৌথ দর কষাকষি, যেটাকে আমরা কালেকটিভ বার্গেনিং বলি, অব্যাহতি ও বাস্তবায়ন প্রদান ইত্যাদি, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি এক্সেমশন অ্যান্ড এনফোর্সমেন্ট প্রভিশনস। এবার আমরা দেখব শ্রম আইন কাকে বলে। শ্রম আইন এমন একটি আইনি কাঠামো যা মূলত শ্রম অধিকার বা লেবার রাইটস গুলিকে চিহ্নিত করে। শ্রম আইন প্রধানত কর্মচারী এবং নিয়োগকর্তা অর্থাৎ এমপ্লয়ার এবং ওয়ার্কম্যান এর মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণ করে। এটি শ্রমিক এবং তাদের নিয়োগকর্তার অধিকার, দায়বদ্ধতা এবং বাধ্যকতা, তাদের মধ্যে আবির্ভূত বিবাদ এবং তাদের সমাধানের পদ্ধতি নিয়ে কাজ করে। সংক্ষিপ্তভাবে বলা যায় যে শ্রম আইন হলো এমন একটি আইনের গুচ্ছ যা প্রশাসনিক বিধি, নজির, কর্মরত মানুষ ও তাদের সংস্থার আইনি অধিকার এবং বিধি নিষেধগুলিকে বর্ণনা করে। শিল্প বিপ্লবের পর থেকেই শ্রম আইনের বিকাশ একটি দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের একটি অবিচ্ছিন্ন অংশ হয়ে উঠেছে, এবং সেই কারণেই বলা যেতে পারে যে শ্রম আইনের গুরুত্বটাও এতটা বেশি, যেহেতু অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে খুব ডিটেলসে এই শ্রম আইন যে কোনো দেশের সমাজ ব্যবস্থা নিয়ে জড়িত, সেই কারণে এই আইনগুলোর একটা আলাদা গুরুত্ব রয়েছে। শ্রমিকদের অধিকার ও সুরক্ষার জন্য ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে সারা বিশ্বে শ্রম আইন প্রণয়ত নিয়ে প্রচুর চর্চা চলে। এর ফলে ভারতের বিভিন্ন সময়, কিছু স্বাধীনতার পূর্বে এবং বেশিরভাগই স্বাধীনতার পরবর্তীতে অনেক আইন তৈরি হয়েছে। শ্রম আইনকে আমরা কর্মসংস্থানের আইনও বলে থাকি। আইনের এই শাখাটি ব্যাপক প্রয়োগ রয়েছে, কারণ এই আইন অন্য যে কোনো শাখার আইনের চেয়ে বেশি মানুষকে প্রভাবিত করে। দেশের জনসংখ্যার একটি বড় অংশ এই আইনের দ্বারা প্রচলিত হয়। শ্রম আইন হলো একটি গতিশীল আইন এবং সমাজে এর প্রভাব সীমাহীন। তাই এই আইনটির অধ্যায় আকর্ষণীয় ক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হয়। দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার, শিল্প সম্প্রতি এবং শ্রমের কল্যাণ বজায় রাখার জন্য শ্রম নীতি প্রণয়ন করা হয়। এইসব কর্মকাণ্ডের প্রচারের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্কার তথা উদ্যোগ, যেটাকে আমরা ইংরেজিতে বলি রিফর্মস বা ইনিশিয়েটিভ, সরকার এটা নিয়ে থাকে। শ্রম নীতি হলো শ্রম বাজারের ওপরে সক্রিয় নিয়ন্ত্রণ, যার মধ্যে দিয়ে কাজের প্রচার এবং কর্মক্ষেত্রে বিভিন্ন পরিবেশের শর্তাবলী রূপায়ণ করা এবং তার প্রচলন করা হয়। শ্রম হলো প্রাথমিকভাবে অর্জনের একটি উপায় বা বেশিরভাগ ভারতীয় পরিবারেরই আয় অর্জনের এবং তা বজায় রাখার অন্যতম একটি মাধ্যম। সেই কারণে শ্রম নীতির অপরিহার্য লক্ষ্য হলো শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবিকা এবং নির্বাহ নিশ্চিত করা। এছাড়াও শ্রম আইন নিয়োগকারীদের অধিকার এবং দায়বদ্ধতা নির্ধারণ করে। অতএব এটা বলা যেতে পারে যে শ্রম আইন শিল্প সম্পর্ক, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, শ্রম আইন সেই ইন্ডাস্ট্রিয়াল রিলেশনও নির্ধারণ করে। এবার আমরা বুঝলাম মোটামুটি যে শ্রম আইন বেসিক লেভেলে কি বোঝায়, বা আমরা শ্রম আইন কথাটা যখন শুনি তখন আমরা কি বুঝি। এর পরবর্তীতে আমরা চলে যাব যে শ্রম আইনের উদ্দেশ্য কি কি। শ্রম আইন কি সেটা একটা আলাদা বিষয়, কিন্তু কি জানার পরে সেটার উদ্দেশ্য, অর্থাৎ আইন যখন তৈরি হচ্ছে তখন সেই আইনটা কি জিনিস মাথায় রেখে বা কি বিবেচনা করে সেই আইনটা বানানো হচ্ছে, সেই অর্থে আমরা দেখব শ্রম আইনের উদ্দেশ্য এবং তার প্রকৃতি। তাহলে প্রথমে আমরা দেখি উদ্দেশ্য। শ্রম আইনের মৌলিক উদ্দেশ্য হলো নিয়োগকর্তা এবং কর্মচারীদের মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণ, ন্যায্য আচরণ সুনিশ্চিত করা এবং একটি সুস্থ কাজের পরিবেশ স্থাপন করা। ভারতে শ্রম আইন নিম্নলিখিত উদ্দেশ্যগুলি বাস্তবায়িত করার চেষ্টা করে। প্রথমত, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। এই ন্যায় বিচারটা কিন্তু সামাজিকও হতে পারে, রাজনৈতিকও হতে পারে, অর্থনৈতিকও হতে পারে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তিনটে জিনিসকে মিলিয়েও হতে পারে।
ইনফ্যাক্ট তিনটে জিনিসকে মিলিয়েই হয়। আমরা যখন ন্যায় বিচারের প্রতিষ্ঠার কথা বলছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা শুধুমাত্র একটা জিনিস না দেখে বা একটা দিক না দেখে আমরা সমস্তটাই দেখে সমস্ত ব্যাপারটা ঘিরে আমরা একটা আইন প্রণয়ত করি, যেটার মধ্যে সামাজিক অ্যাসপেক্টও থাকবে, রাজনৈতিকও থাকবে, কালচারাল অ্যাসপেক্টও থাকবে, সাংস্কৃতিক অ্যাসপেক্টসও থাকবে এবং ডেফিনেটলি অর্থনৈতিক অ্যাসপেক্টও থাকবে। সকল কর্মীদের সমান সুযোগ প্রদান করা। সমান সুযোগের গুরুত্বটা আমরা খুব ভালোই বুঝি, কারণ আমাদের সমাজে ইনফ্যাক্ট আমাদের ভারতের সংবিধানেও ইকুয়ালিটি অর্থাৎ আর্টিকেল 14, আমরা আগের লেকচারগুলোতে এই জিনিসগুলো আরো ডিটেলসে পড়বো, কিন্তু আমাদের এই যে একটা সমাজ ব্যবস্থা যেখানে আমরা ন্যায়ের কথা বলছি, যেখানে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলছি, সেইখানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে যে আমরা সমান অধিকার সমস্ত কর্মীদেরকে দিই এবং সেই সমান অধিকারটা অর্থাৎ কোনো বৈষম্য আমরা ক্রিয়েট করব না। সেটা কোথায় হতে পারে, সেটা জাতি বিশেষে হতে পারে, সেটা ধর্ম বিশেষে হতে পারে। ইনফ্যাক্ট আমরা যেহেতু আমরা লেবার ল অথবা শ্রম আইনের কথা বলছি, সেখানে কিন্তু স্পেসিফিক্যালি দেখা যায় এরকম বহু ক্ষেত্রে যে নিয়োগকর্তারা যখন নিয়োগ করছেন তখন একটা জেন্ডারের পার্সপেক্টিভে কিন্তু বায়াসনেস খুব সচরাচর দেখা যায়। ইনফ্যাক্ট আমাদের ডেইলি লাইফেও আমরা যখন ডিসকাস করি, কথা বলি, শ্রম আইনের ব্যাপারে আমাদের মধ্যে আলোচনা হয়, আমরা কিন্তু অনেক সময় বলে থাকি কিছু স্পেসিফিক কাজ সেটা শুধুমাত্র ছেলেদের জন্যই হয়, বা কিছু এরকম স্পেসিফিক কাজ আছে যেটা নাকি শুধু মহিলারাই করতে পারেন। কিন্তু আমরা যখন আইনের কথা বলছি, যেহেতু আমাদের এই লেকচারটা আইনের পার্সপেক্টিভ থেকে, আইনে যখন আমরা বলছি যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, সেই ন্যায়ের কনটেক্সটে কিন্তু এই ডিফারেন্সিয়েশনটা বা এই বায়াসনেসটা কিন্তু চলে না। লেবার ল এর ক্ষেত্রে এই জেন্ডার বায়াসনেসটার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ আমরা যখন কোনো চাকরিতে যখন কাউকে রত করা হচ্ছে, কাউকে নেওয়া হচ্ছে, তখন সেই ব্যক্তির জেন্ডার দেখে যদি তাকে চুজ করা হয়, তাকে সিলেক্ট করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা ভালো দাঁড়ায় না। এবং এই ক্ষেত্রে আমি এটাও বলতে চাইবো যে আমাদের এরকম বেশ কিছু আইন আছে, শুধু সংবিধানের কথা বলছি না, লেবার লয়ের কথা বলছি, এরকম প্রচুর কিছু শ্রম আইন আছে এবং বেশ কিছু প্রভিশনস আছে বিভিন্ন শ্রম আইনে যেগুলো স্পেসিফিক্যালি এই জেন্ডার অ্যাসপেক্টটাকে তুলে ধরে। এবং সেই কনটেক্সটে আমরা যখন বলছি যে সমস্ত কর্মীদের সমান সুযোগ প্রদান করতে হবে বা প্রদান করা উচিত বা আমরা প্রদান করব আইনত, সেই জায়গাটা যখন আমরা তৈরি করছি, সেখানে কিন্তু জাতি, ধর্ম, জেন্ডার নির্বিশেষে প্রতিটি শ্রমিকের ব্যক্তিত্ব বিকাশ করার যাতে এই শ্রম আইন সাহায্য করে আমাদেরকে, সেইটাও দেখতে হবে। 3 নম্বর হচ্ছে সমাজের দুর্বল শ্রেণীর সুরক্ষা। এবার একটা জিনিস বুঝতে হবে, যখন আমরা শ্রমিকদের কথা বলছি, আমরা যদি এই পুরো সমাজটাকে একটা পিরামিড হিসেবে দেখি, যেখানে আমরা স্বাভাবিকভাবে অর্থনৈতিক দিকটা তুলে ধরছি, সেখানে কিন্তু বটম অফ দ্য পিরামিড, অর্থাৎ একটা পিরামিড যখন এরকম 3 কোণা হচ্ছে, তার নিচটা, তার বটম যেটাকে আমরা বলি, সেটা কিন্তু সব থেকে বেশি হয়। আমি আগেও বলেছি, শ্রম আইনের কথা আমরা যখন বলছি বা শ্রমিকদের কথা যখন আমরা বলছি, সমাজের এই বটম অফ দ্য পিরামিড অর্থাৎ যেখানে সব থেকে বেশি লোক থাকে, সেই বটম অফ দ্য পিরামিড কিন্তু অর্থনৈতিকভাবে ডেফিনেটলি অনেকটাই কমজোর, এবং তার সাথে সাথে কিন্তু তাদের উন্নতির জন্য, তাদের প্রোটেকশনের জন্য, তাদের সুরক্ষার জন্য আমাদেরকে স্টেপস নিতে হবে। এই ক্ষেত্রে প্রোটেকশন কথাটার খুব গুরুত্ব একটা চলে আসে, কারণ যারা শোষিত, যারা পীড়িত, যারা নির্যাতিত, তাদের অ্যাসপেক্ট থেকে, তাদের কথা ভেবে যখন আমি আইনটা বানাচ্ছি বা যখন আমি আইনটা পড়ছি, বা এই ক্ষেত্রে যখন আমরা এই আইনটা আলোচনা করছি, আমাদেরকে মাথায় রাখতে হবে আইন যেমন সবার জন্য ইকুয়াল হতে হবে, সেরকমই আইন কিন্তু এইটাও নির্ধারিত করবে যে সেই সমস্ত ব্যক্তি যারা পিছিয়ে রয়েছেন, সেটা সামাজিকভাবে পিছিয়ে থাকতে পারেন, সাংস্কৃতিকভাবে পিছিয়ে থাকতে পারেন, এডুকেশনালি পিছিয়ে থাকতে পারেন, অর্থনৈতিকভাবে অতি অবশ্যই তারা পিছিয়ে, এই ক্ষেত্রে এই অ্যাসপেক্টটা দেখে এবং এটাকে মূল্যায়ন করা আইনের একটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা। এবং এই জায়গাটা থেকে কিন্তু আমরা বিশেষভাবে দেখি যে এই যে কনসেপ্ট অফ প্রোটেকশন, মানে আমরা যে কোনো শ্রমিককে প্রোটেক্ট করব কার কাছ থেকে? প্রোটেক্ট করব তার নিয়োগকর্তার কাছ থেকে। নিয়োগকর্তা কি তার শত্রু? সেটা তো নয়, নিয়োগকর্তা তো শত্রু নয়, কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা যখন নিয়োগকর্তা এবং শ্রমিক এদের দুজনের একটা সম্পর্ক নির্ধারণ করছি বা এস্টাবলিশ করছি, সেই ক্ষেত্রে নিয়োগকর্তা কিন্তু শ্রমিকের থেকে অনেক বেশি পাওয়ারফুল। কোন অ্যাসপেক্ট থেকে?
সে কিন্তু ইকোনমিক্যালি, সোশ্যালি, কালচারালি, এডুকেশনালি, পলিটিক্যালি সে অনেক বেশি পাওয়ারফুল। এবং আমরা যখন শ্রমিকদের কথা বলছি বা শ্রমিকদের কথা ভেবে যখন আইনটা বানাচ্ছি, আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই বৈষম্যটা রয়েছে সমাজে, এবং এই বৈষম্যটা তো অস্বীকার্য, এই বৈষম্যটাকে যখন আমরা অ্যাড্রেস করছি আইনের দ্বারা, তখন আমাদের এই প্রোটেকশন কথাটা বা প্রোটেকশনের আইডিয়াটা আমাদেরকে খুব স্ট্রংলি এস্টাবলিশ করতে হবে। তারপরে আমরা দেখব শিল্প শান্তি। শিল্প শান্তি একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ জায়গা। আবার কেন? কারণ শিল্প শান্তি যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পিস। ইন্ডাস্ট্রিয়াল পিস বলতে আমরা কি বুঝি? যখন আমরা শিল্প অর্থাৎ ইন্ডাস্ট্রিতে কোনো কাজ করছি, তখন এই যে বিক্ষোভ, এই বিক্ষোভটা আমরা অনেক সময় দেখেছি এবং সাধারণত আমরা দেখেও থাকি। এই বিক্ষোভটা কোথা থেকে আসে? সেই যে বললাম আবার এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ, অর্থাৎ এই যে নিয়োগকর্তাদের বেশি পাওয়ার এবং শ্রমিকদের কম পাওয়ার। এবং পাওয়ার কথাটা যখন আমি এই কনটেক্সটে ইউজ করছি, আমি কিন্তু স্পেসিফিক্যালি অর্থনৈতিক পাওয়ারের কথার উপরে বেশি স্ট্রেস দিচ্ছি। এবং অর্থনৈতিক পাওয়ারের কথা আমরা যখন বলছি, তখন স্বাভাবিকভাবেই যে মালিক হবে, কারখানার যে মালিক হবে বা যে নিয়োগকর্তা হবে, তার কাছে বেশি অর্থনৈতিক পাওয়ার রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সে যখন এই শ্রমিকদের সাথে কোনো রকম কোনো চুক্তিতে ঢুকছে, অর্থাৎ কোনো কন্ট্রাক্ট, যেটাকে আমরা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বলি, সেই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের কনটেক্সটে যখন কথাবার্তা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু পাওয়ারটা একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে থাকে। এবং সেইখান থেকে যখন একটা শ্রমিক দেখে যাচ্ছে যে তার সাথে যা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে, হয়তো একটা আমি যদি উদাহরণ হিসেবে দিতে হয়, আমরা দেখতে পারি যে এরকম প্রচুর কারখানা রয়েছে এবং প্রচুর অফিস রয়েছে যেখানে অন্য একজন ব্যক্তিকে বেশি মাইনে দেওয়া হচ্ছে, অথচ আরেকজন যে আছে তাকে কম মাইনে দেওয়া হচ্ছে, অর্থাৎ একটা বৈষম্য তৈরি করা হচ্ছে। তাছাড়াও ছুটির ব্যাপার হতে পারে, যে কতক্ষণ কাজ করানো হচ্ছে। আমাদের যেমন আইনে একটা স্পষ্ট করা রয়েছে যে একটা দিনে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কিছু স্পেসিফিক ঘন্টায় আমরা কাজ করাতে পারি, যেটা 8 ঘন্টা। কিন্তু এই ঘন্টার বেশিও প্রাইভেট সেক্টরে আমরা আজকে দেখি প্রচুর বেশি সময় কাজ করানো হচ্ছে, কখনো কখনো 72 ঘন্টার কথা কাজ করানোর কথাও বলা হচ্ছে বা তার বেশি কাজ করানোর কথা বলা হচ্ছে, এবং আমরা কাজ করেও থাকি স্বাভাবিকভাবে। কিন্তু এই যে আমরা বেশি সময় কাজ করছি, তার পরিপ্রেক্ষিতে আমাকে কি তার জন্য ওভারটাইমের টাকা দেওয়া হচ্ছে? যদি দেওয়া হয়, সেটা কোন রেটে দেওয়া হচ্ছে, কতটা দেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া হচ্ছে, সেই জিনিসগুলোকেও কিন্তু আমরা আইনের দ্বারা দেখব এবং আইনের দ্বারা আমরা সেটাকে বিশ্লেষণ করব। সেই কনটেক্সটে যখন এই দুটি পার্টি অথবা এই দুটি বর্গের মধ্যে যখন একটা দ্বন্দ্ব বা একটা বিবাদ তৈরি হচ্ছে, সেই বিবাদটা স্বাভাবিকভাবে অর্থনৈতিক সমাজের জন্য ভালো না। আমাদের অর্থনীতিকে ডেভেলপ করতে হবে। আমরা যতই দ্বন্দ্ব নিয়ে কথা বলি, আমরা যতই আইন বানাই, আমরা যতই প্রোটেকশনের কথা বলি, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, এই দ্বন্দ্ব নিয়ে কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কখনো উন্নত হবে না। এবং একটা দেশের অর্থনৈতিক অবস্থাকে উন্নত করাটা কতটা প্রয়োজনীয় সেটা তো আমার বলার প্রয়োজন নেই। ফলে যখন আমরা দ্বন্দ্ব একদিকে রাখছি, আমাদেরকে মাথায় এইটাও রাখতে হবে, অর্থাৎ আমরা যখন আইন বিশ্লেষণ করছি, আমাদের আইনের দিক থেকে মাথায় কিন্তু এইটাও রাখতে হবে যে সেই দ্বন্দ্বটাকে সাইড কি করে করা যায়, অর্থাৎ সেই দ্বন্দ্বটাকে আমরা কিভাবে রিজলভ করব, যেটাকে আমরা বলি ডিসপিউট রেজলিউশন। এবং আমাদের এই লেবার ল, শ্রম আইনের মধ্যে কিন্তু ডিসপিউট রেজলিউশনটাও একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। ডিসপিউট রেজলিউশন যদি না হয়, এই যে ইন্ডাস্ট্রিয়াল পিস অথবা শিল্প শান্তির কথা আমরা বলছি, সেটা আমরা এস্টাবলিশ করে উঠতে পারবো না। সেটা যদি আমাদেরকে আনতে হয় আমাদের অর্থনৈতিক কনটেক্সটে, সেই ক্ষেত্রে এটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে যে আমরা যাতে এই পিসফুল এনভায়রনমেন্ট, অর্থাৎ যেখানে প্রোটেকশনও থাকবে, যেখানে নিয়োগকর্তা এবং তার শ্রমিকদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে, এবং যেখানে আন্ডারস্ট্যান্ডিং, একে অপরকে বোঝাপড়ার মধ্যে যখন এই সম্পর্কটাকে আমরা গড়ে তুলবো, সেটাকে আমরা বলতে পারি ইন্ডাস্ট্রিয়াল পিস। যে কোনো অর্থনৈতিক ব্যবস্থাতে এই ইন্ডাস্ট্রিয়াল পিসটা অত্যন্ত প্রয়োজনীয়। যখন আমরা অধিকারের কথা বলছি বা যখন আমরা বলছি যে একটা বর্গ, একটা শ্রেণী তারা নির্যাতিত, তারা পীড়িত, এই জায়গাগুলো থেকে যখন আমাদেরকে বেরিয়ে আসতে হবে, মাথায় কিন্তু আমাদেরকে এইটাও রাখতে হবে যে এই জায়গাগুলো আমরা তখনই সম্পূর্ণভাবে ঠিক করতে পারবো যখন এর কনটেক্সটটা ঠিক হবে। এবং এর কনটেক্সট বা যেটাকে আমরা বলি বিগার পিকচার, বড় ছবি, সেই বড় ছবিটা কি? সে বড় ছবিটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পিস, যাতে আমাদের অর্থনৈতিক উন্নতি আমরা ভালো করে করতে পারি, যেটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে। এরপরে আমরা দেখব দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য নিয়মাবলী তৈরি করা।
এখনই আমরা এটা নিয়ে ডিসকাস করলাম, আমি আবার এটাকে রিপিট করছি না, কিন্তু অর্থনৈতিক অগ্রসর যদি আমাদের করতে হয়, আবার যেমন ইন্ডাস্ট্রিয়াল পিস, লেবার লজ, নিয়োগকর্তা এবং শ্রমিকদের মধ্যে একটা ভালো সম্পর্ক, এই জিনিসগুলো কিন্তু একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, একটা বেসিক জায়গা থেকে আমাদেরকে তৈরি করতে হবে। তারপরে বলি লেবার স্ট্যান্ডার্ড বা শ্রম মানের বৃদ্ধি এবং তার উন্নয়ন করা। ভালো করে বাঁচার যে ফ্যাক্টরটা, স্ট্যান্ডার্ড বলতে আমরা কিন্তু সেই জায়গাটাতে দেখছি। এবার ভালো করে বাঁচা বলতে কি শুধুমাত্র দুবেলা খেয়ে পড়ে বাঁচা, না দুবেলা খেয়ে পড়ে বাঁচার সাথে আমাদের আরো যেসব আনুষঙ্গিক জিনিসগুলোর প্রয়োজন হয়, যেমন বাচ্চাদের জন্য একটা শিক্ষা ব্যবস্থা, আমাদের রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি অর্থাৎ এন্টারটেইনমেন্ট অ্যাক্টিভিটি, আমাদের একটা সামাজিক সম্পর্ক, আশেপাশে যারা রয়েছে তাদের সাথে সামাজিক সম্পর্ক, এই জিনিসগুলোকে ঘিরে যখন আমি আইনটা বানাচ্ছি বা এই জিনিসগুলোকে ঘিরে যখন আমি আইনটা বিশ্লেষণ করছি, সেই সময় আমি লেবার স্ট্যান্ডার্ডকে দেখব। এবং আইনের একটা গুরুত্বপূর্ণ জায়গা এই লেবার স্ট্যান্ডার্ডটাকে সময়ের সাথে বাড়ানো। আমরা যদি ইতিহাস, আমরা সকলেই ইতিহাস দেখেছি, ইতিহাসে কিন্তু আমরা দেখেছি যে লেবার ক্লাস, শ্রমিক ক্লাস যাকে আমরা বলি, সেই শ্রমিক শ্রেণীর মধ্যে কিন্তু একটা বহু লম্বা সময় অবধি নির্যাতনার একটা ব্যাপার রয়েছে। নির্যাতনতা থেকে উঠে আসার জন্য বা বেরিয়ে আসার জন্য তাকে আমাদেরকে এক্সট্রা প্রোটেকশন দিতে হয়, এক্সট্রা তাদেরকে কিছু আইনত তাদেরকে শক্তিশালী করে তুলতে হবে, এবং লেবার স্ট্যান্ডার্ড এই জায়গাটাকে দেখছে। তারপরে বলবো শ্রমিকদের শোষণ ও বঞ্চনা থেকে রক্ষা করা। শোষণের কথা আমি এখনই বলছিলাম, নির্যাতন, শোষণ, এই জিনিসগুলোকে রক্ষা করা। শ্রমিকদের একত্রিত হওয়া ও সমিতি গঠন করার অধিকার নিশ্চিত করা, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন। এটা কিন্তু এখানে বলে রাখা দরকার, এটা অতি অবশ্যই আমার লেবার লয়ের আন্ডারে তো পড়েই, কিন্তু এটা কিন্তু আমার সাংবিধানিক অধিকারের মধ্যেও পড়ে। শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সম্মিলিতভাবে দর কষাকষির অধিকার নিশ্চিত করা। এবার সম্মিলিতভাবে দর কষাকষির কনসেপ্টটা নিয়ে আমি অন্য লেকচারে আরো বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু এই ক্ষেত্রে বলে রাখি সম্মিলিত কথাটার অর্থ বা সম্মিলিত কথাটার গুরুত্ব কিন্তু এখানে আরো বেশি। যখন আমরা একাধিক শ্রমিক বা একটা পুরো শ্রমিক শ্রেণীর কথা বলছি, আর একটু আগে যেমন আমি ওই বটম অফ দ্য পিরামিডের কনসেপ্টটা দিচ্ছিলাম, যেহেতু এই শ্রমিকরা পাওয়ারের কনসেপ্ট থেকে, পাওয়ার প্লের কনসেপ্ট থেকে, নিয়োগকর্তাদের থেকে অনেকটাই একটা উইক জায়গাতে দাঁড়িয়ে আছে, সেই কারণে আমি যখন এটাকে দেখব তখন আমাকে মনে রাখতে হবে যে এই যে দর কষাকষির কনসেপ্ট, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কালেকটিভ বার্গেনিং, এইটা করার জন্য কিন্তু আইনত একটা সংস্থান তৈরি করার খুব প্রয়োজন হয়ে ওঠে। সেই সংস্থানটাকে আমরা কি বলি বা কিভাবে দেখি, সেটাকে আমরা বলি ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিস। এবার ট্রেড ইউনিয়ন সম্পর্কিত আইন একটা পুরো বিস্তারিতভাবে আলোচনা করার মতো জায়গা, কিন্তু এই সময় খালি ট্রেড ইউনিয়ন নিয়ে বলে রাখি যে ট্রেড ইউনিয়নের গুরুত্ব এখানেই যে লিগালি অর্থাৎ আইনতভাবে এই যে শ্রমিক শ্রেণী আছে যাদের মধ্যে এত লোকজন রয়েছে, বটম অফ দ্য পিরামিড যারা, সমাজের বেশিরভাগ লোকই যারা এই শ্রেণীর মধ্যে পড়ে, তাদেরকে একত্রিত করার একটা আইনি জায়গা হচ্ছে ট্রেড ইউনিয়ন, এবং সেই জন্যই ট্রেড ইউনিয়ন আইনের একটা বিশাল গুরুত্ব রয়েছে। ফলে আইনের উদ্দেশ্য, শ্রম আইনের উদ্দেশ্য যখন আমরা দেখছি, আমাদের মাথায় রাখতে হবে যে বাকি আনুষঙ্গিক জিনিসগুলোর সাথে ট্রেড ইউনিয়ন এস্টাবলিশ করা এবং ট্রেড ইউনিয়নকে আরো বেশি শক্তিশালী করে তোলা, এই দুটোও কিন্তু এই লেবার ল অথবা শ্রম আইনের একটা গুরুত্বপূর্ণ জায়গা। শ্রমিকদের মানবাধিকার, শ্রম আইনের মধ্যে কিন্তু খুব ডিপলি নিহিত রয়েছে এই কনসেপ্ট অফ মানবাধিকার, যেটাকে আমরা হিউম্যান রাইটস বলি। এই যে মানবাধিকার নিহিত রয়েছে শ্রম আইনের মধ্যে, কারণ যখন শ্রমিক কাজ করছেন বা তার লেবার, তার শ্রমের পরিবর্তনে সে টাকা রোজগার করছেন, সেই শ্রমটা যে সে দিচ্ছে, কতটা দিচ্ছে, কিভাবে দিচ্ছে, কতক্ষণ ধরে দিচ্ছে, এবং তার পরিপ্রেক্ষিতে সে কতটা অর্থ অর্জন করছে, কতটা টাকা সে পাচ্ছে, সেই জায়গাটা হচ্ছে একটা বিশাল বড় মানবাধিকারের বিশ্লেষণের জায়গা। সেটা ছাড়াও সে যখন কাজ করছে, একজন কর্মী যখন তার অফিসে কাজ করে অথবা একজন শ্রমিক যখন তার কারখানায় কাজ করে, সেই জায়গাটাতে সে কিভাবে কাজ করছে, তার কন্ডিশন কি আছে, শুধু টাকাটাই তো মানবাধিকারের একমাত্র জায়গা বা একমাত্র দিক নয়, টাকাটা ছাড়াও তো আমাদের জীবনে অনেক কিছু রয়েছে। তো সেই জায়গাটাকে বিচার করার মতো, আমি যেখানে কাজ করছি সেখানে আমার সেফটি কতটা, আমি যেই কাজটা করছি সেই কাজটা আমি কতটা করতে পারি,
আমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা কি আমাকে আদৌ শেখানো হয়েছে, বা সেই কাজটা আমি কতদিন ধরে করছি, সেই কাজটা করতে আমার এমন তো কিছু হবে না যেটাতে আমার শারীরিক প্রবলেম হতে পারে। যেমন আমাকে যদি উদাহরণ দিতে হয়, যারা মাইন্সে কাজ করে, আন্ডারগ্রাউন্ড লেভেলে যারা কাজ করে, তাদের অনেকটা সময় কম অক্সিজেনের মধ্যে কাজ করতে হয়। বা ধরুন যারা এমন কোনো কারখানাতে কাজ করে যেখানে টেম্পারেচার খুব হাই হয়, যেমন কলকারখানাগুলো, সেখানে নর্মালি আমরা দেখি কখনো কখনো টেম্পারেচার খুব হাই হয়, কখনো কখনো হিউমিডিটিও খুব হাই হয়, অত্যন্ত গরমের জায়গা একটা, যেখানে ভালো করে বসা যাচ্ছে না, বা যেখানটাতে বসতে নর্মাল মানুষের কষ্ট হচ্ছে, সেরকম ভাবেও তো এরকম প্রচুর কারখানায় কাজ করতে হয়। এবং সেটা অর্থনৈতিক দিক থেকে হয়তো সেটা ম্যান্ডেটরি করা যায়, মানে তার থেকে ভালো বা যেই আমাদের সায়েন্টিফিক টেকনোলজি আছে সেই মেশিনের দ্বারা ওইভাবেই কাজ হয়, সেটাকে তো আমরা এড়াতে পারবো না। কিন্তু একজন ব্যক্তি, একজন শ্রমিক যখন এইরকম একটা মেশিনে কাজ করছে, সে সেই জায়গাটা থেকে সে তার বিনিময়ে কতটা মাইনা পাচ্ছে, অথবা তার প্রোটেকশনের জন্য নিয়োগকর্তা এক্সট্রা কি করছেন, এই জায়গাগুলো কিন্তু আইন আমাদেরকে বলে দেয়। ফলে সেইখানে শ্রমিকদের মানব অধিকারের জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়ায়। এখানে এটাও বলে রাখা দরকার যে আমরা যখন লেবার ল অথবা শ্রম আইন যখন আমরা আলোচনা করছি, সেই পরিপ্রেক্ষিতে এই মানব অধিকারের কনসেপ্ট এইটাও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এবং মানব অধিকারের এই পুরো ধারণাটি শ্রম আইনের মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে নিহিত রয়েছে। এবার আমরা দেখব শ্রম আইনের প্রকৃতি। শ্রম আইনের কেন্দ্রবিন্দু হলো মানুষের কাজ, এবং শ্রম আইন সেই কাজের থেকে সৃষ্টি সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। অতএব শ্রম আইন মানুষের এই ক্রিয়াকলাপগুলিকে নিয়ন্ত্রণ করে যা অন্য ব্যক্তির সুবিধার জন্য সম্পাদিত হয়, অর্থাৎ প্রকৃত স্বরূপ যাকে আমরা বলি ইউটিলাইজেশন অফ লেবার ফর আনাদার। এইখানে বলে রাখা দরকার, এবং খুব একটা গুরুত্বপূর্ণ ধারণা এখানে কিন্তু রয়েছে। সে ধারণাটা হলো যে যখন একজন শ্রমিক কাজ করছেন, যখন তিনি অন্য একজনের কারখানায় গিয়ে তিনি কাজ করছেন, সেটা কারখানায় হতে পারে, সেটা অফিসে হতে পারে, সেটা যে কোনো লেভেলের কাজ হতে পারে, যখন সে এই কাজটা করছে সে কিন্তু নিজের জন্য করছে না। এই পরিপ্রেক্ষিটা বোঝা দরকার। আমরা কিন্তু এই যে এই লেবার ল অথবা শ্রম আইনের যে কনসেপ্টটা আছে, এটাকে কিন্তু আমরা শুরু করেছি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় থেকে। এবং সেই সময়ের আগে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি পৃথিবীতে, তার আগেও তো মানুষ ছিল, তার আগেও তো অর্থনৈতিক ব্যবস্থা ছিল, এবং তার আগেও মানুষ অর্থ উপার্জন করত। কি করে করত? শ্রমের কনসেপ্টটা তখন এতটা স্ট্রংলি মানব সমাজে উঠে আসেনি। তার কারণ হচ্ছে সেই সময়তে মানুষ যেটা বানাতো, বা আমরা সেটাকে শ্রমিক তো বলতে পারি না, বা মানুষ যেটা বানাতো, যেটা তৈরি করতো, সেটা হয়তো হাতের কোনো কাজ হলো, বা সেটা কুমোরের কোনো কাজ হলো, সেটা কাঠের কোনো কাজ হলো, সেটা কোনো পেন্টিং বানানো হলো, সেটা যেটাই কাজ হোক, সেই কাজগুলোকে যখন মানুষ করতো সে কিন্তু অন্য কারোর জন্য করতো না। সে কিন্তু সেই জিনিসগুলো নিজে বানাতো এবং অন্য লোককে সেগুলো বিক্রি করে সে যা উপার্জন করতো সেটা দিয়ে কিন্তু তার দিন চলতো। কিন্তু যখন থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আসে, কারখানা সৃষ্টি হয়, সেই সময় থেকে এই যে এই সামাজিক অর্থনৈতিক ব্যবস্থাটা, সেটার মধ্যে আমরা একটা বিশাল পরিবর্তন দেখলাম। অর্থাৎ আমরা কিন্তু তখন এই কটেজ ইন্ডাস্ট্রি, হ্যান্ডমেড ইন্ডাস্ট্রি, হাতের কাজ, এই জিনিসগুলোকে কিন্তু আস্তে আস্তে আমরা কমিয়ে ফেললাম। এবং আস্তে আস্তে কমিয়ে ফেলার ফলে কি হলো, এই যে লোকগুলো, এতগুলো মানুষ যারা নিজেদের মতো করে বাড়িতে বসে বা যেখানেই হোক নিজেদের মতো করে জিনিসপত্র বানিয়ে বিক্রি করতেন, তাদের কিন্তু এখন প্রয়োজন হলো অন্য লোকের কাছে গিয়ে, অর্থাৎ কারখানার যারা মালিক হলেন, নিয়োগকর্তা যাদেরকে আমরা বলছি, তাদের কাছে গিয়ে কিন্তু কাজ চাওয়া। তাহলে এই যে এই ইউটিলাইজেশন অফ লেবার ফর আনাদার, এই যে কনসেপ্টটা আছে, এইটার মানে হচ্ছে আমি আমার শ্রম দিচ্ছি, কিন্তু আমার শ্রমটা আমি কিন্তু আমার জন্য দিচ্ছি না, আমার শ্রমটা আমি দিচ্ছি আরেকজনের জন্য। আরেকজনটা কে? আরেকজন হচ্ছে নিয়োগকর্তা। এবং আমার এই শ্রমটা দিয়ে সেই নিয়োগকর্তা তার মেশিনের দ্বারা হোক বা তার যে কোনো কাজের দ্বারা হোক, সে যেই জিনিসটা বানাচ্ছে সেটা বিক্রি করে সেটা কিন্তু তার লাভ বা তার মুনাফা, যেটাকে আমি প্রফিট বলি, সে কিন্তু সেটা অর্জন করছে। তাহলে আমার যে লেবারটা, আমার যে শ্রমটা, সেটা কিন্তু আমি আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য কিন্তু ইউটিলাইজ করছি না, আমি সেটা শ্রমটা বিক্রি করছি। এই যে এই
লেবার লর কনসেপ্টটা, এই যে শ্রমটাকে আমি অন্য কাউকে দিচ্ছি কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। তো এই অর্থ লাভের জন্য আমি যে আমার কাজটা অন্য কাউকে দিচ্ছি, এই জায়গা থেকে আসে এমপ্লয়ার এমপ্লয়ি অর্থাৎ নিয়োগকর্তা এবং শ্রমিকের সম্পর্ক। এবং এই সম্পর্কটাকে আরো ভালোভাবে বোঝার জন্য বা ভালোভাবে আলোচনা করার জন্য ইউটিলাইজেশন অফ লেবার ফর আনাদার, এই জায়গাটাকে আমাদেরকে বুঝতে হবে। এবার নিম্নলিখিত বিষয়গুলি শ্রম আইনের প্রকৃতিকে চিহ্নিত করে। তো এবার আমরা প্রকৃতিগুলো দেখি। প্রথমত, শ্রম আইনগুলি প্রধানত শিল্প বিপ্লবের পরিণতি, যার ফলে যে সময় শ্রম অধিকার লঙ্ঘনের নজির সৃষ্টি হয়, সেই সমস্ত সমস্যাগুলি এবং অনিশ্চিত পরিস্থিতিগুলিকে সামলানোর জন্য শ্রম আইন তৈরি হয়েছে। এই কারণে তারা সাধারণ আইন থেকে ভিন্ন, যেহেতু তারা নির্দিষ্ট পরিস্থিতি থেকে সৃষ্টি হয়েছে। তাদের লক্ষ্য হলো বিশেষ কিছু সমস্যার সমাধান করা। তাই এই আইনগুলির অভিযোজন, দর্শন, ধারণা, এমনকি অনুশীলনীতেও নির্দিষ্ট এবং সাধারণ নয়। কেন এই কথাটা আমি বলছি সাধারণ নয়, সেটা আরেকটু পরে আমরা আরো ভালো করে দেখব। শ্রম আইনের অধীনে যে কোনো ব্যক্তিকে শ্রমিক হিসেবে গণ্য করা হয়, যেখানে সাধারণ আইন তাকে নাগরিক হিসেবে গণ্য করে। এই জায়গাটা খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন আমাদের অধিকারের কথা বলছি, আমাদের দেশে এরকম প্রচুর আইন আছে, বেশিরভাগ আইনই আমাদেরকে কিন্তু অধিকার প্রদান করে। সেই অধিকারগুলো আলাদা আলাদা রকমের হয়। আমরা যখন লেবার ল, স্পেসিফিক্যালি শ্রম আইনের কথা বলছি নির্দিষ্টভাবে, সেই জায়গাটাতে কিন্তু শ্রম আইন শুধুমাত্র শ্রমিককে দেখছে। শ্রম আইন কিন্তু এই যে নিরাপত্তার কথা আমরা বলে যাচ্ছি, প্রোটেকশনের কথা বলে যাচ্ছি, টাকা পয়সা ভালো করে দেওয়ার কথা বলে যাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু নিয়োগকর্তার পরিপ্রেক্ষিতে প্রযোজ্য হয় না। এবং যেহেতু হয় না, সমাজের একটি নির্দিষ্ট শ্রেণীর জন্য এই আইনগুলিকে যেহেতু আমি প্রয়ত্ন করছি, সেই কারণে এই আইনগুলি অন্য আইনের থেকে আলাদা। আমরা যদি সাংবিধানিক আইন বলি বা আমাদের নর্মালি আমরা যদি ক্রিমিনাল আইনের কথা বলি বা আমরা যে কোনো আইনের কথা বলি, সেই আইনগুলি কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য, অর্থাৎ আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য কিন্তু সেগুলো অ্যাপ্লিকেবল। কিন্তু যখন আমি লেবার ল এর কথা বলছি, যেই ব্যক্তি লেবার, এবং এই জায়গাটাকে আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করছি, কারণ আমরা অন্য আগে যে লেকচারগুলো সেগুলোতে আমরা দেখব যে এই লেবারের কনসেপ্টটা, এই লেবারটা আমাদেরকে বুঝতে হবে। প্রত্যেকটা মানুষ যে অন্যের জন্য কাজ করছে, ধরুন কোনো কোম্পানিতে কাজ করছে বা কোনো কারখানাতে কাজ করছে বা কোনো অফিসে কাজ করছে, সে যে লেবার হবেই তা কিন্তু কোনো মানে নেই। লেবারের একটা নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া রয়েছে, সেই সংজ্ঞার মধ্যে যেই ব্যক্তিরা পড়েন তাদেরকে আমরা লেবার বা শ্রমিক বলছি, এবং সেই শ্রমিকদের জন্য এই আইনগুলি। ফলে এই আইনের পরিধি যদিও বা অনেকটা বেশি, কারণ আমাদের সমাজে একটা বিশাল বড় অংশ, বিশাল বড় শ্রেণী এই লেবারের আন্ডারে পড়ে, কিন্তু তা সত্ত্বেও বুঝতে হবে এই আইনটা কিন্তু সকলের জন্য নয়। এই আইনটা শুধু সেই সমস্ত লোকের জন্য যারা অন্যের জন্য কাজ করছেন, 1 নম্বর, এবং 2 নম্বর যারা লেবার অর্থাৎ যারা শ্রমিক হিসেবে যাদেরকে গণ্য করা হচ্ছে। এই জায়গাটা আইনত, এই জায়গাটা কতটা স্পেসিফিক্যালি আমাদের দেখা দরকার সেটা আমরা পরের লেকচারগুলোতে দেখব। শ্রম আইনের পরিচালনাকারী নীতিগুলির ওপরে বেশ বড় প্রভাব রয়েছে সামাজিক ন্যায় বিচারের, যেটা সাধারণ বিচারের চেয়ে অনেক বেশি গভীর। এই জায়গাটাও বুঝতে হবে যে আমরা যখন নীতিগত বিচারের কথা বলছি, যেটাকে আমরা অধিকার বেসিসে বলি বা যেটাকে আমরা ক্রিমিনাল ল এর কথা যদি বলি, সেই জায়গাগুলোতে ন্যায় বিচারটা আমরা যেভাবে দেখছি, আমরা কিন্তু লেবার ল, যেটা প্রোটেক্টিভ লেজিসলেশন অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার লেজিসলেশন, সেইগুলো কিন্তু অনেকটা বেশি গভীরতর। কেন? কারণ আমরা এখানে কিছু না, বলতে গেলে সামাজিক অনেক অংশগুলো দেখছি, এবং আমরা কিন্তু এখানে নৈতিকতাকেও আনছি। একটা নৈতিক দায়িত্ব কিন্তু নিয়োগকর্তার উপরে দেওয়া হচ্ছে আইনের দ্বারা দিয়ে, যেটা তাদেরকে পালন করতে হবে, যেটা হয়তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় থেকে বা আগে থেকে, আইনগুলো আসার আগে, যেটা হয়তো নিয়োগকর্তারা মেনে নেননি বা যেটা তারা ডিনাই করেছেন।
সেই জায়গা থেকে এই সামাজিক ন্যায় বিচারের যে ধারণাটা সেটা কিন্তু অনেকটা বেশি গুরুত্বপূর্ণ, এবং শুধু গুরুত্বপূর্ণ নয়, সেটা কিন্তু অনেকটা বেশি গভীরও। শ্রম আইনের অন্তর্দৃষ্টির মূল উপাদান শুরু হয় এই ভিত্তিতে যে শ্রমিকরা শিল্প সমাজের সব থেকে দুর্বল শ্রেণী। তার মানে আমরা যখন আইনটা পড়ছি বা আইনটা বুঝছি, আলোচনা করছি, আমরা কিন্তু এই জায়গাটা থেকে আইনটা শুরু করছি যে যাদের জন্য এই আইনটা প্রণয়িত হয়েছে, যাদের জন্য আমরা এই বিধানটা বানিয়েছি বা আমরা এই বিধানটা নিয়ে আলোচনা করছি, তারা কিন্তু সমাজে একটি দুর্বল শ্রেণী। সামাজিকভাবে তাদের পজিশন, তাদের পাওয়ার, তাদের কন্ডিশন, সেই জিনিসগুলো কিন্তু অন্য লোকজনের থেকে, অর্থাৎ যারা শ্রমিক নন, যারা লেবার নন, তাদের থেকে এই শ্রমিকগণরা কিন্তু তার থেকে দুর্বলতর জায়গাতে রয়েছেন। এবং সেই কারণে এই আইনটাকে আমরা প্রোটেক্টিভ বা সোশ্যাল ওয়েলফেয়ার যে কথাটা বলছিলাম, এইটাও একটা গুরুত্বপূর্ণ কারণ যে আমরা এই আইনগুলোকে এইভাবে কেন দেখি। এবং যেহেতু আমরা এই আইনগুলোকে এইভাবে দেখি, এটা বোঝা দরকার যে দুর্বল শ্রেণী এবং তার নিয়োগকর্তাদের হাতে দীর্ঘদিন ধরে প্রতারিত, তাই এই আইনগুলির অনেক সময়তেই শ্রমিকদের রক্ষা করার উদ্দেশ্যে অনেক বেশি কার্যকর, যাতে শ্রমিকদের ন্যায় বিচার নিশ্চিত করা হয়ে থাকে। সেই কারণে বেশিরভাগ শ্রম আইনগুলি শ্রমিকদের উন্নতি সাধনের জন্য তৈরি। ফলে যেই বর্গকে আমি মাথায় রেখে আইনগুলো বানিয়েছি, সেই বর্গকে যদি আমি দুর্বল শ্রেণী হিসেবে মেনে নিই, তাহলে স্বাভাবিকভাবে সেই আইনটাকে আমাকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য বানাতে হবে। এবং প্রোটেকশনের সাথে সাথে মাথায় রাখতে হবে, শুধু প্রোটেক্ট করে কিন্তু আইনের কাজ ওখানে শেষ হচ্ছে না। প্রোটেকশনের সাথে সাথে আমাকে কিন্তু সেই জায়গা থেকে সেই শ্রমিকদেরকে তুলে আনতে হবে, তাদেরকে অগ্রসর করতে হবে। সেটা অর্থনৈতিকভাবেও হতে পারে, সেটা শিক্ষা ব্যবস্থার দিক থেকে হতে পারে, সেটা সামাজিক দিক থেকে হতে পারে, ইনফ্যাক্ট সেটা রাজনৈতিক দিক থেকেও হতে পারে। এই সমস্ত জিনিসগুলোকে যখন মাথায় রেখে আমি আইনটাকে বিশ্লেষণ বা বিবেচনা করছি, সেই আইনের প্রকৃতি ডিসকাস করার সময় এটা কিন্তু বুঝতে হবে যে এই আইনটা শুধু প্রোটেক্টিভ নয়, এই আইনটা কিন্তু উন্নতি সাধনের জন্য। ফলে সমাজের সেই ব্যক্তিদের জন্য যাদের জন্য এই আইনটা প্রযোজ্য, সেটা সমাজের একটা বিশাল বড় বর্গের হতে পারে, কিন্তু যাদের জন্য এই আইনটা প্রযোজ্য, তাদেরকে আমাকে শুধু প্রোটেকশন দিতে হবে না, তাদের শুধু কাজের আমাকে কন্ডিশন দেখতে হবে না, তাদেরকে কিন্তু আমাদেরকে উন্নতির দিকেও নিয়ে যেতে হবে। ফলে আইন নিয়ে যখন আমরা আলোচনা করছি, আইনের কিন্তু একটা দিক দিয়ে দেখলে হবে না, এই আইনটি কিন্তু একাধিক দিক থেকে দেখতে হবে। এবং এই সম্পূর্ণ ছবিটা যদি আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এই প্রত্যেকটা অ্যাসপেক্ট, এই প্রকৃতিগুলোকে মাথায় রেখে যখন আমরা আগামী লেকচারগুলোতে যখন আমরা দেখব প্রভিশনস গুলো কেন বানানো হয়েছে, বিধি বা নিয়মগুলো কেন বানানো হয়েছে, এই জায়গাগুলো থেকে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে যে আইনের উদ্দেশ্যটা কি, এই আইনটির প্রকৃতিটা কি, এবং এই আইনের প্রকৃতিটা কি অন্যান্য আইনের থেকে আলাদা? নিশ্চয়ই আলাদা। এবং যেহেতু আলাদা, আইনের সেই বিধি বা বিধানগুলো কিন্তু আলাদাভাবেই নির্মাণ করা হয়েছে। এই জায়গাগুলো আমরা দেখব। 3 নম্বর, শ্রম আইন ব্যক্তির পেশাগত অবস্থা থেকে অভির্ভূত সমস্যাগুলির মোকাবেলা করার চেষ্টা করে। ফলস্বরূপ কাজের সময়, মজুরি, কাজের অবস্থা, ট্রেড ইউনিয়ন, শিল্প বিরোধ ইত্যাদি শ্রম আইনের প্রধান বিষয়। সুতরাং শ্রম আইনের পরিধি শ্রমিক এবং তার নিয়োগকর্তার অবধি সীমিত, বাকি সাধারণ নাগরিক এই আইনের পরিধির বাইরে থাকে। এই ব্যাপারটা আগেই বিশ্লেষণ করলাম, ফলে আর বলছি না। এবার আমরা দেখব, যেহেতু শ্রম আইনগুলো শিল্প পরিবেশে শ্রমের শর্তগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হয়েছে, সেই কারণে এই আইনগুলি সমাজ এবং শিল্পের পরিবর্তনশীল প্রয়োজনীয়তা অনুযায়ী সামঞ্জস্য রেখে পরিবর্তন হওয়ার প্রয়োজন। আমরা সাধারণত বলে থাকি যে চেঞ্জ ইজ দ্য অনলি থিং দ্যাট ইজ নট চেঞ্জেবল, অর্থাৎ এই যে পরিবর্তন, সেটা আমাদেরকে আনতেই হবে, এবং আইনের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য। এবার যখন এই শ্রম আইনের প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করছি, এবং এতক্ষণ ধরে আমি বললাম যে শ্রম আইনের প্রকৃতিটা শুধুমাত্র একটা জায়গা থেকে নির্ধারণ করা হয়নি, এই শ্রম আইনের প্রকৃতিটাকে আমাদেরকে বিভিন্ন অঙ্গ থেকে, বিভিন্ন অ্যাসপেক্ট থেকে দেখতে হবে। রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, সাংস্কৃতিক হতে পারে, অর্থনৈতিক তো ডেফিনেটলি। তো এই জায়গাগুলো থেকে যখন আমি দেখছি, স্বাভাবিকভাবে আমাদের দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অবস্থা একই রকম নয়। যেমন ধরুন, আমরা যখন
স্বাধীনতা পাই 1947 সালে, তখন আমাদের একরকমের সমাজ ব্যবস্থা ছিল, এবং আজকে যখন 2025-এ দাঁড়িয়ে আমরা এই আলোচনাটা করছি, 1947-এর থেকেও 2025-এর মধ্যে একটা বিশাল বড় ব্যবধান আমরা দেখতে পাই। সেটা সামাজিক ব্যবস্থার দিক থেকে দেখতে পাই, সেটা আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং, যেটা আমরা লেবার স্ট্যান্ডার্ডের কথা একটু আগে বলছিলাম, সেই অর্থে দেখতে পাই, অর্থনৈতিক অবস্থাতে ডেফিনেটলি দেখতে পাই, টেকনোলজি একেবারেই বদলে গেছে। এই সমস্ত জিনিসগুলোকে যখন আমরা মূল্যায়ন করছি, বিশ্লেষণ করছি, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে আইনটাকে আমরা, এই শ্রম আইনটা নিয়ে যে আমরা আলোচনা করছি, এইটাও কিন্তু চেঞ্জ হতে হবে, এইটাও পরিবর্তন দরকার। একটা শ্রমিককে প্রোটেক্ট করার জন্য একটা সামাজিক অবস্থাতে আমি যে ধরনের আইন বানাচ্ছি, আমার সামাজিক অবস্থাটা যখন পরিবর্তন হচ্ছে, সেই প্রোটেকশনের লেভেলটা, বা তাকে আমি কতটা মজুরি দেব, বা তাকে আমি কিভাবে কাজ করাবো, তার কাজের শর্তগুলি কি কি হবে, সামাজিক ব্যবস্থার পরিবর্তনের সাথে এই জিনিসগুলোও কিন্তু পরিবর্তন হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। তারপর আমরা দেখব যে শ্রম আইন নিয়োগকর্তার আইন অবস্থাও নিয়ন্ত্রণ করে। এর প্রধান লক্ষ্য হলো কর্মসংস্থানের চুক্তি উভয় পক্ষের অবস্থানের ভারসাম্য বজায় রাখা। এবার আমরা চলে যাব সরাসরি আইন অর্থাৎ শ্রম আইনের ভারতের ঐতিহাসিক একটা বিবর্তন। তাহলে প্রথমে দেখি, ভারতীয় শ্রম আইন ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে বেশ ঘনিষ্ঠভাবে জড়িত। স্বাধীনতার প্রতিরোধের প্রচারণার সাথেও ভারতীয় শ্রম আইন ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ভারতের শ্রম আইন বিবর্তন দুটি ভাগে ভাগ করা যেতে পারে। এক নম্বর হচ্ছে ব্রিটিশ রাজত্বের সময়, এবং দ্বিতীয় হচ্ছে স্বাধীনতার পর। এই দুই ভাগে ভাগ করার মেন কারণ হচ্ছে শ্রমিকের যে কনসেপ্টটা তৈরি হয়, সেটা এমন একটা সময় পৃথিবীতে তৈরি হয় যখন ভারত স্বাধীন ছিল না, এবং ভারত যেহেতু পরাধীন, সেই সময় আমাদের যারা ব্রিটিশ মাস্টার্স, কলোনিয়াল মাস্টার্স যেটাকে আমরা বলে থাকি, তারা আমাদের সাথে একটা অন্যভাবে ব্যবহার করত। এবং সেই সময়কার, আমরা যদি আজ থেকে ধরে রাখুন 100, 200, 300 বছর আগেকার ভারতের শ্রমিক শ্রেণীর কথা ভাবছি বা কথা বলছি, আইনত তাদের প্রোটেকশনটা ডেফিনেটলি অন্যরকম হবে। এই যে পরিবর্তনের কথা বলছিলাম, সামাজিক ব্যবস্থার সাথে, রাজনৈতিক ব্যবস্থার সাথে আইনেরও পরিবর্তন দরকার, সেই জায়গাটাকেই কিন্তু আমি আরো বেশি গভীরভাবে বিশ্লেষণ করছি। এবার যখন আমি বলছি যে স্বাধীনতার পূর্বে, স্বাধীনতার আগে, যখন ইনিশিয়াল লেভেলে যখন এই বিভিন্ন ধরনের কারখানা ভারতে খুলতে শুরু হয়, এবং তার মালিকানা কিন্তু এসেনশিয়ালি ভারতীয়দের কাছে ছিল না, সেই মালিকানাগুলো কিন্তু ছিল আমাদের ব্রিটিশ রাজত্বের কাছে। এবং ব্রিটিশরা তো সাধারণভাবেই আমাদের সাথে খারাপ ব্যবহার করতো, তারা তো সাধারণভাবেই আমাদেরকে পছন্দ করতো না। তারা রাজা ছিলেন, তারা মনে করতেন তারা রাজা, আর আমরা হলাম তাদের প্রজা, এমনই একটা ব্যাপার ছিল। তো তারা তো এমনিতেই নিজেদেরকে সুপিরিয়র মনে করতেন। এটাও বলে রাখা দরকার, বা আমরা সকলেই এটা জানি, যে যারা ভদ্র ঘরে বা যারা পড়ালেখা জানাও যারা ছিল ভারতীয় সেই সময়, তাদেরকেও কিন্তু ব্রিটিশরা পছন্দ করতেন না, এবং নির্যাতনের খাতায় কিন্তু তাদের নামও ছিল। তাহলে বুঝে রাখুন যে যারা পড়ালেখা জানে বা যাদের অর্থনৈতিক অবস্থা তুলনামূলকভাবে ভালো ছিল, তাদের সাথে যদি ব্রিটিশরা এই ব্যবহার করত, তাহলে শ্রমিক শ্রেণীর মানুষ যাদের কাছে কিছুই ছিল না, তাদের নির্যাতনা, তাদের কিভাবে শোষণ করা হতো, সেই মাত্রাটা কতটা থাকতে পারে। তো আমরা যখন এই আইনের বিবর্তন করছি, এই ঐতিহাসিক জায়গাটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে যে আজকের দিনেও আমাদের এরকম প্রচুর আইন রয়েছে, শ্রম আইনের কথা বলছি, এরকম প্রচুর শ্রম আইন রয়েছে যেটা কিন্তু ভারতের স্বাধীনতার আগেই তৈরি করা হয়েছে, সেই আইনগুলোকে আমরা এখনো কিন্তু মানছি। তো সেই আইনগুলো বানানোর কনটেক্সট এবং সেই আইনগুলোর আজকের তাদের কতটা ইম্পর্টেন্স হতে পারে, কতটা কিভাবে তাদেরকে প্রচলিত করা হতে পারে, করা হচ্ছে, বা কি কি পরিবর্তন তাদের মধ্যে প্রয়োজন, সেই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তো তার আগে আমরা দেখি যে লেবার ল অর্থাৎ শ্রম আইনের বিবর্তন স্বাধীনতার পূর্ব থেকে কিভাবে শুরু হয়। ভারতে শ্রম আইনের ইতিহাস স্বাধীনতার আগে থেকে তথা ব্রিটিশ আমল থেকে শুরু। ব্রিটিশ প্রশাসন, ব্রিটিশ নিয়োগকর্তা এবং শিল্পদের স্বার্থ রক্ষার জন্য এই আইনগুলো প্রণয়ন হয়েছিল। সেই সময় প্রথম আইনগুলোর মধ্যে একটি আইন হলো ফ্যাক্টরিজ অ্যাক্ট, যেটা 1883 সালে পার্লামেন্ট দ্বারা তৈরি করা হয়। কারখানা আইন
প্রবর্তনের লক্ষ্য ছিল ভারতীয় শ্রমের খরচ বাড়ানো, যাতে ব্রিটিশ টেক্সটাইল ম্যাগনেটদের লাভ বৃদ্ধি করা যায়। তো যখন আমাদের দেশে যখন এই কারখানাগুলো খুলতে শুরু করলো, বিভিন্ন জায়গাতে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যেমন আমরা যদি ভারতের পশ্চিম দিকে দেখি সেখানে প্রচুর কটন টেক্সটাইলস খোলা হয়েছিল। আমরা যদি বাংলায় দেখি, যেটা আজকে আমরা মেনটেন করতে পারিনি, দুঃখের বিষয়, কিন্তু জুট মিলস, এই যে পাটের যে কারখানাগুলো তৈরি হয়েছিল, সেটাও ব্রিটিশ আমল থেকে তৈরি হয়। এখন তার মধ্যে অনেক কটাই, বেশিরভাগগুলোই বন্ধ হয়ে গেছে। আমরা যদি আবার বাংলারই উদাহরণ দিতে গেলে বলতে হয় যে উত্তরবঙ্গে যদি আমরা দেখি, এই যে এই চায়ের বাগানের যে বৃদ্ধি লাভ, সেটাও কিন্তু ব্রিটিশ আমল থেকে শুরু হয়। তো এই যে ইন্ডাস্ট্রিগুলো বিভিন্ন জায়গাতে ভারত জুড়ে যে আলাদা আলাদা রকমের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয় বা ইন্ডাস্ট্রি কারখানা তৈরি হয়, সেই কারখানাগুলো কিন্তু ব্রিটিশ আমল থেকেই তৈরি হয়। এবং এই যে এই প্রবলেমগুলো, এই যে এই বিষয়গুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, যে শ্রম আইনের উদ্দেশ্য কি হওয়া উচিত, কেন হওয়া উচিত, শ্রম আইনের কনটেক্সটটা কি, এই যে এই নির্যাতনা, এই যে এই শোষণ, এই যে এই এত রকম ভাবে পীড়িত ব্যক্তিরা, তাদেরকে আমরা কি করে উন্নতির পথে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এই যে এই কথাগুলো হচ্ছে, এই কথাগুলো শুরু কিন্তু ব্রিটিশ আমল থেকে। এই আইনটি অন্যান্য বিষয়ের মধ্যে 8 ঘন্টা কর্মদিবস, ওভারটাইম মজুরি, শিশু শ্রম বিলোপ এবং রাতে কাজ করা মহিলাদের ওপর বিধিনিষেধের প্রবর্তন করে। যদিও এই বিধানগুলি শ্রম বাজারকে উপকৃত করবে বলে আনা হয়েছিল, তবে তাদের প্রকৃত উদ্দেশ্য ছিল ব্রিটিশ কোম্পানিদের ব্যক্তিগত স্বার্থ পূরণ করা। প্রথম বিশ্বযুদ্ধ এবং শ্রম সংস্কারের আন্তর্জাতিক আলোচনার পরে ভারত 1926 সালে ট্রেড ইউনিয়ন আইন, যেটা আমরা ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926 বলি, এবং 1929 সালে শিল্প বিরোধ আইন, যাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্ট 1929 প্রবর্তিত হয়। এই আইনগুলির লক্ষ্য ছিল কর্মচারী এবং নিয়োগকর্তাদের মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণ করা, শ্রমিকরা যাতে সম্মিলিতভাবে দর কষাকষি করতে পারেন, ইউনিয়ন গঠন করতে পারেন, ধর্মঘট ডাকতে পারেন এবং তালাবন্ধ অর্থাৎ লকডাউনের মাধ্যমে তাদের বিক্ষোভ দেখাতে পারেন ইত্যাদি, এই কারণগুলিতে এই দুটো আইন পরিবর্তিত হয়েছিল। এবার একটু আগেই বললাম যে আইনগুলোর মেন কারণ ছিল যাতে এই ব্রিটিশরা তাদের স্বার্থ রক্ষা করতে পারে। কিন্তু আইনগুলো তো আর ওইভাবে বানানো যেতে পারে না, কারণ আমাদের বুঝতে হবে এই যে এই সময় 1926 সালে যেমন যখন ট্রেড ইউনিয়ন অ্যাক্ট বানানো হয়, সেই সময় কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ অলরেডি হয়ে গিয়েছে এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটা 1919 লিগ অফ নেশনস এর সাথে যেটা তৈরি হয়, সেই সময়ও কিন্তু শ্রম সম্পর্কিত একটা বিবেচনা, শ্রম সম্পর্কিত একটা আলোচনা বিশ্ব লেভেলে কিন্তু চলছে। এবং যখন ভারতে এই আইনগুলো প্রণয়ত করছে, তাদেরকে আমাদের এটাও বুঝতে হবে, তারা কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে করছে যে ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু তারা আনসারেবল, এবং ইন্টারন্যাশনাল সমাজের কাছে এই ভারতে তারা কিরকম ভাবে আইন বানাচ্ছে সেটাও কিন্তু তাদের বলতে হবে। তো এই আইনগুলির দ্বারা তারা যে কোনো অধিকারই দেয়নি শ্রমিকদেরকে, সেটা বলা ভুল, কিন্তু আইনগুলো যখন প্রণয়িত হচ্ছে, কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে, সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সময়ের সাথে আইনটা হয়তো একই রয়ে গেছে, কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশনটা চেঞ্জ হয়, একে অপরের সাথে রিলেটেড, সেগুলো কিন্তু একে অপরের সাথে আলাদা নয়। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ক্রমে বেড়ে যাওয়াতে বেকারত্ব এবং স্বাধীনতার জন্য অব্যাহত আন্দোলনের মধ্যে ব্রিটিশ সরকার 1929 সালে শ্রম সংক্রান্তীয় রাজকীয় কমিশন, রয়্যাল কমিশন অন লেবার প্রতিষ্ঠা করে। এই কমিশন ভারতীয় শ্রমিক আন্দোলনের দ্বারা প্রতিরোধ এবং বয়কটের সম্মুখীন হয়। যেহেতু আমি একটু আগে বললাম যে ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে কিন্তু এই শ্রম আইনের বা তার একটা ঐতিহাসিক ব্যাপারটা খুব গভীরভাবে জড়িত আছে, এই জায়গাগুলো দিয়ে আমরা সেগুলো আরো স্পষ্টভাবে দেখতে পাবো। তা সত্ত্বেও ব্রিটিশ সরকার একটি প্রতিবেদন জারি করেন, যার ফলে 1932 থেকে 1937, 1932 সাল থেকে 1937 সালের মধ্যে বিভিন্ন শ্রম আইনের প্রবর্তিত হয় এবং তাদের বাস্তবায়নও করা হয়। এই সময়কার মূল আইনগুলির মধ্যে অন্যতম হলো 1936 সালে মজুরি প্রধান আইন, যাকে আমরা বলি পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট 1936। এই আইনটা খুব গুরুত্বপূর্ণ,
কারণ এই আইনটা নিয়ে যখন আমরা কথা বলছি আজকের দিনে 2025-এও যখন আমরা এই আলোচনাটা করছি, এই আইনটা কিন্তু আজকের দিনেও প্রযোজ্য এবং এই আইনটা আজকেও কিন্তু এখনো কিন্তু সেটা চলছে। এই সময় দেখা যায় যে ভারতে শিল্পের বৃদ্ধি শুরু হয়, কিন্তু সেই সঙ্গে মজুরি প্রদান সম্পর্কিত বেশ কিছু গুরুতর সমস্যার আবির্ভাব হয়। শিল্পে নিযুক্ত ব্যক্তিদের কাছে বেতন প্রদানের সম্পর্কিত ব্যাপারগুলি একটি কুৎসিত রূপ নেয়। শিল্প উদ্যোগপতিরা তাদের শ্রমিকদের নিয়মিত মজুরি প্রদান করতে অস্বীকার করতেন এবং এছাড়াও ছিল মজুরির হার বা পরিমাণে বিশাল বৈষম্য। এই বিষয়গুলিকে আইনের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য এই আইনটিকে তৈরি করা হয়। এছাড়া শ্রমিকদের অনুমোদিত অনুপস্থিতির জন্য নিয়োগকর্তাদের মজুরি কাটার ক্ষমতাও এই আইনটিতে প্রদান করা। এই সময় আর একটি গুরুত্বপূর্ণ আইন ছিল ট্রেড ডিসপিউট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1938। এই আইন সংশোধনের দ্বারা 1938 সালে একটি বিধান তৈরি হয় যে শিল্প বিবাদ নিষ্পত্তি বা ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট সেটেলমেন্ট এর জন্য সরকার সমঝোতা কর্মচারী, যেটাকে আমরা ইংরেজিতে বলি কনসিলিয়েশন অফিসার, তা নিয়োগ করতে পারে। শিল্প সম্পর্কের ক্ষেত্রে এই আইনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। শিল্প বিবাদ নিষ্পত্তির ক্ষেত্রে সমঝোতা কর্মচারীর ভূমিকা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ধরনের সরকারি আধিকারিক শিল্পক্ষেত্রে শান্তি বা ইন্ডাস্ট্রিয়াল পিস বজায় রাখার জন্য একটি বিশেষ পদের অধিকারী। স্বাধীনতার পরে শ্রম আইনের সংক্ষিপ্ত বিবর্তন। স্বাধীন ভারতের শ্রম আইনগুলি বিশেষভাবে প্রভাবিত হয়েছে স্বাধীনতা সংগ্রামের সময় জাতীয়তাবাদী নেতাদের দ্বারা প্রকাশিত মতামত, গণপরিষদের বিতর্ক অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেটস, সাংবিধানিক বিধান এবং আন্তর্জাতিক সম্মেলন ও সুপারিশ অর্থাৎ ইন্টারন্যাশনাল কনভেনশনস অ্যান্ড রেকমেন্ডেশনস এর দ্বারাও এই আইনগুলি বিশেষভাবে প্রভাবিত হয়েছে। ভারতের শ্রম আইন কাঠামোটি ভারতের সংবিধানের মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক প্রণালীগুলির সাথে সরাসরিভাবে এবং মানব শ্রমের মর্যাদা, শ্রমিকদের স্বার্থ রক্ষা ও সুরক্ষার প্রয়োজনীয়তার ওপরে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। ইউনাইটেড নেশনসের গুরুত্বপূর্ণ মানবাধিকার কনভেনশনগুলি ভারতের শ্রম আইনকে প্রভাবিত করেছে। এর মধ্যে রয়েছে নিজের পছন্দমতো কাজ করার অধিকার, বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা, শিশু শ্রম নিষিদ্ধকরণ, ন্যায়সঙ্গত মানবিক অধিকারের পরিবেশ, সামাজিক নিরাপত্তার মজুরি সুরক্ষা, অভিযোগ নিষ্পত্তি, ট্রেড ইউনিয়নের গঠনের অধিকার, যৌথ দর কষাকষি এবং ব্যবস্থাপনায় অংশগ্রহণ করা ইত্যাদি। ইন্ডিয়ান লেবার কনফারেন্স ও ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স উল্লেখযোগ্যভাবে ভারতের শ্রম আইনগুলিকে গঠন করতে সাহায্য করে। জাতীয় কমিটি এবং কমিশন থেকে সুপারিশ, যেমন ফার্স্ট ন্যাশনাল কমিশন অন লেবার ও সেকেন্ড ন্যাশনাল কমিশন অন লেবার, ভারতের শ্রম আইনের পরিকাঠামোটিকে প্রাথমিকভাবে প্রভাবিত করেছে। তাৎপর্যপূর্ণ উচ্চ বিচারালয়ের রায় বা জুডিশিয়াল প্রোনাউন্সমেন্টস, যেগুলি ন্যূনতম মজুরি, বন্ডেড লেবার, শিশু শ্রম এবং চুক্তি শ্রম সংক্রান্ত বিষয়ে নানান মানদণ্ড তৈরি করেছে, সেগুলো শ্রম আইনকে আরো প্রভাবচ্ছন্ন করে। এবার আমরা দেখব লেবার রিপোর্টস। জাস্টিস গজেন্দর গডকারের নেতৃত্বে প্রথম জাতীয় শ্রম কমিশন গঠিত হয় 1966 সালে 26শে ডিসেম্বর, যার চূড়ান্ত প্রতিবেদন 1969 সালে অগস্ট মাসে জমা দেওয়া হয়। কমিশনের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল জীবন ধারণার ওপর অধ্যয়ন, পরীক্ষা এবং পর্যালোচনা করা এবং স্বাধীনতার পর থেকে ভারতের শ্রমিক সম্প্রদায়ের জীবনযাপনের মান বিবেচনা করা। শ্রম কাঠামোটি তৈরি করার সময় কমিশন অর্থনৈতিক উদীয়মান প্রকৃতির সাথে প্রযুক্তিগত ক্ষেত্রগুলির দ্রুত বিকাশ এবং পরিবর্তন বিবেচনা করে। এছাড়াও কমিশন বাণিজ্য কার্যক্রমে উদারীকরণ এবং অর্থনৈতিক উন্নয়ন মূল্যায়ন করে। গভীর সতর্কতার সাথে অধ্যয়ন করার জন্য
এই অংশ গঠিত খাতের শ্রমিকদের, যাকে আনঅর্গানাইজড লেবার বলা হয়, তাদের জন্য বিভিন্ন আইন মূল্যায়ন করা ও আইন পরিচালনা করার উদ্দেশ্যে কমিশনের অধীনে বেশ কয়েকটি গোষ্ঠী বা গ্রুপ গঠন করা হয়, যার ফলশ্রুত অর্থনীতি উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, জীবনযাত্রার মান, শিশু শ্রম, শ্রমিকদের অবস্থা, দক্ষতা উন্নয়নকে কিভাবে প্রভাবিত করে এবং শ্রমিকদের প্রশিক্ষণ ও শিক্ষা প্রদানের গুরুত্ব নিয়ে বিবেচনা করে। কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে নিম্নরূপে বর্ণনা করা যেতে পারে: শ্রমিক নিয়োগ, শ্রম প্রশাসন, কর্মী শিক্ষা ও প্রশিক্ষণ, কাজের শর্ত, পরিদর্শন বা ইন্সপেকশন, শ্রম কল্যাণ, যার মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায় স্যানিটাইজেশন এবং যথাযথ স্বাস্থ্যবিধির সুবিধা, কাজের বিরতির সময়, দুপুরে খাওয়ার এবং বিশ্রাম নেওয়ার জন্য বিশ্রাম কক্ষ, যাকে রেস্ট রুম বলে, চিকিৎসার সুবিধা, ক্রেশ ফেসিলিটি, যেখানে বাচ্চাদের যত্ন নেওয়া হয় এবং তাদের মারা যখন কাজ করেন তাদেরকে দেখাশোনা করা যায়। পরিবহন সুবিধা, এটি ছিল সেই সমস্ত শ্রমিকদের জন্য যারা কর্মস্থল থেকে অনেকটা দূরে থাকেন এবং প্রতিদিন যাতায়াত করেন। শ্রমিকদের জন্য বিনোদন এবং সাংস্কৃতিক সুবিধা বা রিক্রিয়েশন, যাকে কালচারাল ফ্যাসিলিটিস বলে। জরুরি অবস্থা, যেমন আঘাত বা জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলির সময় দুর্দশা ত্রাণ এবং নগদ নিরাপত্তা, ডিস্ট্রেস রিলিফ অ্যান্ড ক্যাশ সিকিউরিটি। ব্যক্তিগত কাউন্সিলিং, শ্রমিকরা যে কাজগুলি করছেন সে সম্পর্কে পৃথকভাবে সচেতনতা প্রদান করা এবং তাদের নির্দিষ্ট কাজ করার জন্য যে সুবিধাগুলো নেওয়া আবশ্যক সেই সম্পর্কে তাদের সচেতন করা। এবার সেকেন্ড লেবার কমিশনের রিপোর্ট দেখব, যেটা 2002-তে এসছে। শ্রম সংস্কার আনার জন্য ভারত সরকার দ্বিতীয় ন্যাশনাল কমিশন গঠন করেন 1999 সালে। মাননীয় শ্রী রবীন্দ্র বর্মা সভাপতিত্বে শ্রম কমিটিতে গঠিত হয়। বিদ্যমান শ্রম আইনের যৌথকতার পরামর্শ দেওয়ার জন্য কমিশনকে 2 দফার টার্ম তবে রেফারেন্স দেওয়া হয়েছে। সেগুলি হলো: বিদ্যমান আইনের যৌক্তিকতার মূল্যায়ন করা ও সংগঠিত খাতে শ্রম বা অর্গানাইজ সেক্টরে সম্পর্কিত আইনগুলির মান নির্মাণ করা এবং অসংগঠিত ক্ষেত্র শ্রমিকদের বা আনঅর্গানাইজ লেবারের ন্যূনতম স্তরের সুরক্ষার কাঠামো নিশ্চিত করা, যা ছাতা আইন বা আমব্রেলা লেজিসলেশন নামে প্রচলিত। শ্রম আইন উন্নয়নের পরিকাঠামো বিবেচনা করার ক্ষেত্রে কমিশন বিশেষ লক্ষ্য দেয় দেশের উদীয়মান অর্থনৈতিক ব্যবস্থা, দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন, অর্থনৈতিক বিশ্বায়ন, বাণিজ্যের ও শিল্পের উদারীকরণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়ে, যাতে বিদ্যমান আইনগুলির ভবিষ্যৎ শ্রম বাজারের চাহিদা সম্পর্কে অবগত থাকে এবং আধুনিক বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করার সক্ষম হয়। কমিশনের সুপারিশগুলি নিম্নলিখিত বিষয়গুলি দ্বারা সংক্ষিপ্ত করা যেতে পারে: 1. কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ছুটির বিষয়ে অভিন্ন নীতি থাকা উচিত। প্রতি সপ্তাহে কাজের সময় নমনীয়তা এবং ওভারটাইমের জন্য অতিরিক্ত বেতন। সরকার উচ্চ বেতনের চাকরির তালিকা তৈরি করতে পারে এবং সে সমস্ত বর্গের কর্মীদের বর্তমান আইনের কর্মী হিসেবে গণ্য করা হয়েছে তাদের সেই তালিকা থেকে বহিষ্কৃত করা যেতে পারে। তারপর সেই ব্যক্তিদের শ্রমিক সম্পর্কিত আইনের আওতার বাইরে করে তাদের সুরক্ষার জন্য ভিন্ন আইন অন্তর্ভুক্ত করা। সমস্ত শ্রম আইনে শ্রমিক বা ওয়ার্কম্যানের সংজ্ঞা পরিবর্তন করা যেতে পারে। বিদ্যমান শ্রম আইনগুলিকে সম্প্রসারিত করা, 4 বা 5 আইনের গ্রুপের বিভক্তি করে তোলা, যেমন ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, ওয়েজেস, সোশ্যাল সিকিউরিটি, সেফটি, ওয়েলফেয়ার অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস। কর্মীদের বরখাস্ত, রিমুভাল যাকে বলি, ডিসমিসাল বা রিমুভাল পদ্ধতিগুলো মূল্যায়ন করা এবং বিধি বহির্ভূতভাবে কর্মীদের অপসারণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা। এবং অন্যান্য, অর্থাৎ বাদ দেওয়া যেতে পারে কর্মীদের বা নন ওয়ার্কার ন্যূনতম স্তরের সুরক্ষা প্রদান করা প্রয়োজন। ছোট স্কেল ইন্ডাস্ট্রি, স্মল স্কেল ইউনিট এর জন্য বিশেষ আইন প্রণয়িত করা দরকার। এছাড়াও কমিশন কিছু শ্রম ব্যবস্থাপন্য সম্পর্ক আইনের খসড়া তৈরির জন্য সুপারিশ করেছে, যেমন আইনের লিঙ্গ নিরপেক্ষ অভিব্যক্তির ব্যবহার প্রয়োজন। ওয়ার্কম্যানের জায়গায় ওয়ার্কার্স কথাটি বেশি প্রয়োজনীয়।
সমষ্টিগত আলোচনা বা কালেকটিভ নেগোসিয়েশন উৎসাহিত করা দরকার। নেগোসিয়েশন অথবা আলোচনাকারী এজেন্টের নিয়োগ করা প্রয়োজন, বিশেষভাবে কর্মীদের পক্ষ থেকে, ইত্যাদি। এইবার আমি এখানেই আমার প্রথম লেকচারটি শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।